একজনের সাথে তার বিয়ে হয়ে গেছে, আমি কেন একটা মেয়ে সংসার ভাঙবো? প্রথমত ধরেন আমাদের বিয়ে, হিল্লা বিয়েটার প্রশ্নটা আসে কিনা আমি জানি না, কারণ সে তো আমাকে জোরপূর্বক ডিভোর্স দিয়েছে, মন থেকে না, যখন দিয়েছিল ফ্যামিলির চাপে পড়ে দিয়েছিল। এবং আমাকে মুখে মুখে সরাসরি কিন্তু 3 তালাক বলে নাই, কাগজে কলমে একা একা দিয়েছে। এবং ডিভোর্স দেওয়ার পরে কিন্তু সে কান্নাকাটি করেছে আর কি, আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, 3 দিন অনর্গল ফোন দিয়ে কান্নাকাটি করেছে, আমি কান্নাকাটি করেছি। যেহেতু সে বেকার ছিল, তাকে এরকম একটা হুমকি দেওয়া হয়েছিল, তুমি যদি ওই মেয়ে গ্রহণ করো তাহলে তোমাকে আকিজ পরিবারের মানে অংশ থেকে মানে একদম বাদ দিয়ে দিব আর কি, কোনো প্রপার্টি তুমি পাবা না। সমাজে এই জিনিসটার জন্য অনেক সব বাচ্চারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়। ডিভোর্সটা কিন্তু আমার আর ফাহিমের হয়েছে, বাচ্চার সাথে কিন্তু হয় নাই। বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু বাবার হয় ডিভোর্সের পরে, তাই না? বাচ্চার স্কুল কলেজ যেখানে যা লাগে সব কিছু কিন্তু বাবারই দায়িত্বে আসে। ওখানে মার হচ্ছে ডিভোর্সের পরে 3 মাসের ভরণ পোষণ বাবা দিবে, তারপরে মারটা সে পাবে না। কিন্তু বাচ্চার বাবা যদি মার কাছে রাখে তখন এন্টার খরচটা বাবার উপরে বর্তায়, যেটা রাষ্ট্রীয় আইনও ইসলামিক আইনও। যেহেতু সে বাচ্চাকে নেয় না বা নিবে না, কারণ সে যেহেতু তার এখন 4th ওয়াইফ আছে, সে যেহেতু তারা অ্যাকসেপ্ট করছে না, মোহাম্মদকে নিবে না, সেহেতু সে বাচ্চার নিচ্ছে না বলে তো আমার কাছে, যার জন্যই তো আসলে বাচ্চা আমার কাছে থাকে। এবং যেটা বলেছেন যে ডিভোর্সের পরে অনেক সমাজের জন্য আসতে পারে না, এখন আপনার কথা হচ্ছে আমি তো বাসা আসতে বলিনি। বাচ্চাকে সে তো তার পিয়ন দিয়ে নেওয়াতে পারে বাসার নিচ থেকে, তার বডিগার্ড দিয়ে নেওয়াতে পারে, বা অন্য কাউকে দিয়ে নেওয়াতে পারে। নিচে গ্যারেজে গাড়ি থাকবে, বাচ্চা রেডি হয়ে তার বাবার সাথে যাবে, আমার সাথে যাওয়ার তো দরকার নেই। আমি তার সাথে সেপারেটেড, আমি আমার মতো আমি উপরে থাকবো, নিচে তার সন্তানকে নিয়ে চলে যাবে। এখানে বাধাটা কোথায়? এখানে তো ইসলামও বাধা দেয় নাই, রাষ্ট্রও বাধা দেয় নাই। আর 2 নম্বর হচ্ছে যে সে আমাকে যে নিবে সেটা তো রাষ্ট্রীয়ভাবে হোক আর ইসলামিকভাবে হোক, আমি জানি না হিল্লা বিয়ের পরে নেয় না কি, এরকম অনেক ইয়ে আছে, হাদিস আছে আসলে। তাকে যেমন সেজন্য উনি হয়তো প্রপার্টির জন্য আমাকে ছেড়ে দিয়েছে, স্যাক্রিফাইস করেছে। তো ওটা না হোক, আমি ওটার ভিতরেও আমি যেতে চাই না, যে হয়ে গেছে এটা আল্লাহ লিখে রাখছে, ডিভোর্স হয়ে গেছে, বাস হয়ে গেছে। কিন্তু বাচ্চার সাথে তো আর আপনার ডিভোর্স হয় না, বাবা মার সাথে তো বাচ্চার একটা সম্পর্ক থাকে, তাই না? দুনিয়াতে আল্লাহকে আনছে নিষ্পাপ, ওর তো কোনো দোষ ছিল না। এখন উনি যোগাযোগ করতে ইচ্ছা করলে বাচ্চার সাথে, মানে উনি তো আপনি যে বললেন যে রাষ্ট্রীয়ভাবে বা মানে সামাজিক লোকালয়ে ভয় উনি আসতেছেন কিনা, তাহলে তো আমি বলবো ভাইয়া যে 2023 সালে যখন আমাকে ঢাকা নিয়ে আসছে তখন যে আমার সাথে ওয়েস্টিনে নিয়ে গেছে খাওয়াইছে, আমারিতে নিয়ে গেছে খাওয়াইছে, বাচ্চার সাথে দেখা করছে বডিগার্ড নিয়ে 10-15 জন। ডিভোর্সের পরে ছিল এই যে 23 সালে, আমাদের তো 2020 সালে ডিভোর্স হয়েছে। আচ্ছা আচ্ছা। তো তখন তো সে মানে আমার সাথে দেখা করছে, যোগাযোগ করছে, মোহাম্মদকে নিয়ে রেস্টুরেন্টে গেছে, খাইছে। ওই যে আসলে এই যে আপনারা তো মানে যেহেতু ডিভোর্সের পরও দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন, বিভিন্ন স্পটে গিয়েছেন, জি, তো আপনার যে সন্তান মোহাম্মদের দিকে তাকিয়ে কি আপনারা আবার এক হতে চান কিনা, বা তার ভবিষ্যতের জন্য আপনাদের নিজেদের কিছু মানে ইগো, বা আমি অনেকটা মনে করি যে অনেক সময় আছে মানুষের ভিতরে কিছু ক্রোধ থাকে, সেটাকে বিসর্জন দিয়ে মোহাম্মদকে আপনারা মানে ভালোবেসে আবার সংসারটা শুরু করতে চান কি না? সে তো ম্যারিড এখন, তার 3rd ডিভোর্স হয়ে গিয়েছে, সে 4th বিয়ে করেছে। সে তো দ্বিতীয়ত হচ্ছে তার প্রতি কখনই আমার কোনো ক্রোধ ছিল না, কারণ তাকে আমি খুব ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার নিজের কষ্টের টাকার প্রপার্টি বিক্রি করে তাকে আমি বড় করার চেষ্টা করেছিলাম। এবং তার ফ্যামিলির চাপে যে সে আমাকে ডিভোর্স দিয়েছে, এটা কিন্তু আমি অকপটে এখনও বলছি। তার প্রতি আমার কোনো ক্রোধ নেই, তার প্রতি আমার একটাই রাগ, সেটা হচ্ছে সে বাচ্চার খোঁজ কেন নেয় না। বাচ্চার সাথে একটু ফোনে 1 মিনিটের কথা বললে, হাজার ব্যস্ত থাকলেও 1 মিনিট কথা বললে তো তার কোনো ক্ষতি হবে না, তাই না? সে তো প্রতিদিন ওয়েস্টিনে আসে, প্রতিদিন ওয়েস্টিনে সে রাত ভোর 5টা পর্যন্ত থাকে, প্রতিদিন লা মেরিডিয়ানে 5টা পর্যন্ত থাকে। থার্সডে নাইটে ওনাকে পাবেন, প্রতি থার্সডে নাইটে ওই যে 12 তলায় বারে ওইখানে উনি থাকেন। ওই যেটা আমি জানতে পারলাম কালকে, আমাকে একজন কমেন্ট সেকশানে লিখেছে, আমি জানতাম না এটা। তো ওটা যদি করতে পারে, গুলশানেই তো আসে ধানমন্ডি থেকে, তো 1টা মিনিটের জন্য কি নিচে এসে বাচ্চাকে একটু নিচে, আপনি দেখেছেন কি সুন্দর করে বসার ব্যবস্থা, একটু বাচ্চার সাথে একটু হাক করে কি যাওয়া যায় না? বাচ্চার জন্যই তো করতে বলতেছি। তার এখানে ওন একটা লাইফ হয়ে গেছে, আমি কখনো তার ওন লাইফে আমি হ্যাম্পার করতে চাই না, এবং আমি নাক গলাতেও চাই না। আমি এই যে সে বিয়ে করেছে, অনেকে ভেবেছে আমি মনে হয় চিটগাং গিয়ে তার বিয়ে ভাঙবো বা ওখানে গিয়ে কোনো গন্ডগোল করব। আমার সেটা মাথায় আসে নাই ভাইয়া, কারণ যে মানুষটা চলে গেছে তো চলে গেছে, তাকে আমার লাইফে ফিরে আনার ওই প্রয়াস চিন্তা আমার আসেই নাই।
আমার একটাই কথা যে সে বাচ্চার ভরণ পোষণটা সুন্দর মতো দেখ, বাচ্চাকে সুন্দর মতো মানুষ করুক, জানি সে বাচ্চা যখন বড় হবে সে জানে প্রাউডলি বলতে পারে না এটা আমার ছেলে, আমি সুন্দর মতো মানুষ করেছি, সুন্দর মতন বড় হয়েছে। মানে এইটার জন্য কিন্তু বাবার দায়িত্বটা খুবই দরকার। মোহাম্মদের বাবাকে একটা কথাই বলবো, তোমার রাগ ক্ষোভ কেন আমার প্রতি আমি জানি না, তুমি তো নিজেই আমাকে বরিশাল থেকে নিয়ে আসলে বাচ্চার ভবিষ্যতের জন্য, মামলা তোলার জন্য। আমি বলবো যদি তুমি সেটা কোনো কিছুর বিনিময়ে আমাদেরকে আশ্বাস দিয়ে নিয়ে এসেছো, সেই তোমার বিনিময় চাহিদাটা কিন্তু আমি পূরণ করেছি। আমি কিন্তু মামলাগুলো সব তুলে ফেলছি, একটা মামলাও নাই। এবং তোমার কাছে কিন্তু আমাদের ছোট ছোট চাওয়া, বাচ্চার সাথে একটু দেখা করা, বাচ্চার স্কুলের প্রপার ওয়েতে খরচটা ঠিক মতো দাও, আমাদের যেই নিডসগুলো আছে যেমন বাচ্চার একটা হুজুর রেখে দাও, একটা প্রাইভেট টিউটর আসলে সেই প্রাইভেট টিউটরকে টাইম মতো বেতনটা দাও। আপনারা দেখেছেন ভাইয়া, আপনি দেখেন হোয়াটসঅ্যাপে যে বাচ্চার টিউটরের বেতনটা পর্যন্ত 1 তারিখ না দিয়ে 10 তারিখ করে ঘুরাইতে থাকে। টিউটর এই পর্যন্ত অনেকগুলো বদলাইছি আমি। তো এই জিনিসগুলো যে উনি মনিটাইজেশন করছে না, দেখছে না যে বারবার নাজি কেন তো রাগ হচ্ছে। আচ্ছা, বাবার কিন্তু 13 কোটি টাকার গাড়ি আছে, 8 কোটি টাকার আছে, 9 কোটি টাকার গাড়ি আছে। কখনো মোহাম্মদ আর আমি কখনো উচ্চ আকাঙ্ক্ষা করে যে তোমার একটা 9 কোটি টাকার গাড়ি দিয়ে দেন, আমি জীবনে এই ধরনের কথা বলি নেই। তারাও প্রমাণ দিতে পারবে না বলেই আপনাদেরকে ডাকে না। আমি বাচ্চাদেরকে যে ভ্যান্ডরের গাড়ি দিই, আমি সেই ভ্যান্ডরের গাড়িতেই বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, বাজার করি। হ্যাঁ, যার জন্য তো এই ড্রাইভার নিয়ে অনেক ঘটনা ঘটলো। তো ওনার কাছে আমার একটাই কথা যে তোমার কাছে কোনো উচ্চ বিলাসিতার জীবন আমরা কখনোই চাইনি, এবং সেটা তুমি নিজেও ভালো মতো জানো। বাট সমস্যাটা যে কোথায় সেটা তুমি সমাধান করো, আমাদের সাথে বসো, বাচ্চার সাথে বসো, কি প্রবলেম, কে তোমাকে কি বলতেছে, তুমি একা একা শুনতেছো না কি হচ্ছে আমি নিজেও জানি না যে তোমার মানে কি হয়েছে। তুমি আমাদের সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করছো, বাচ্চার যেগুলো দেওয়ার কথা সেইগুলো তুমি দিচ্ছ না, বাচ্চার স্কুলের বেতন ফাইন দিয়ে দেরি করে দিচ্ছ, বাচ্চার স্কুলের বেতন থেকে শুরু করে টিউটরের বেতন, একটা হুজুর চাচ্ছি সেটা তুমি করছো না। এই যে অভিযোগগুলো, এটার সমাধানের জন্য তো আমার সাথে একটু যোগাযোগ করা উচিত। সো আমি বলবো যে তুমি বাচ্চার সাথে দেখা করো, আমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো যে নাজিয়া তোমার এই জিনিসটা আমার ভালো লাগছে না, এইটা তুমি চেঞ্জ করো। তুমি আমাকে লাইভ করতে বারণ করছো, এই যে ড্রেস সেল করতে বারণ করছো, আমি কিন্তু বন্ধ করে দিছি। গত রোজায় আমি আবার একটু ড্রেস উঠাইছিলাম, সেটাও কিন্তু আবার অফ করে দিছি, ফাইম পছন্দ করে না এর জন্য।